প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিলেতের আয়োজন প্রবাসীদের কথা এবং প্রবাসীদের কথা নিয়ে বাংলা ভিউর যে আয়োজন সেই ধারাবাহিকতায় আমরা আজকে তো দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্ব আজকে আমরা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এটি লজিস্টিক সাপোর্টে আছেন আমাদের সিলেট থেকে অনলাইন গণমাধ্যম, যেটি অত্যন্ত পরিচিত মাধ্যম সিলেট ভিউ এবং এডিটর 24 আমাদেরকে সহযোগিতা করছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি থাকার কথা ছিল, বাট একজন ইতিমধ্যে এসে আমাদের আমাদের অনুষ্ঠানে জয়েন করেছেন। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের সাথে আছেন আজকের অতিথি। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আছেন সাবেক কাউন্সিলর এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খালেস উদ্দিন আহমদ। খালেস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিলেতের কথা অনুষ্ঠানে বাংলা ভিউতে। আসসালামু আলাইকুম। আমি বাবু আপনাকে এবং আপনার বাংলা ভিউ টিভির কলা কৌশলী যারা আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আশা করব আজকে যারা ভিউয়ার আছেন তাদের কাছে আমার সালামটা পৌঁছে যাবে। আমি ভিউয়ার এবং শ্রোতা যারা আছেন সবাইকে সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ খালেস ভাই। আমাদের সাথে আরেকজন আমাদের এই তৃতীয় বাংলার অত্যন্ত পরিচিত মুখ, যিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং তিনি নির্যাতিত হয়েছেন, আমাদের সাবেক মেয়র এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ। তিনি হয়তো জয়েন করবেন, তিনি আমরা কিছুটা যান্ত্রিক কারণে কিন্তু আমরা তাকে নিতে পারছি না, বাট আমরা আশা করছি তিনি হয়তো জয়েন করবেন। তবে আমরা আজকের এই অনুষ্ঠান যারাই দেখছেন বাংলা ভিউর অনেক অনেক যারা রয়েছেন ভিউয়ার্স রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখছেন, তাদের সবার প্রতি আমরা আসলে প্রবাস থেকে আমরা প্রবাসে যারা এই তৃতীয় বাংলাকে যারা সমৃদ্ধ করছেন এবং গত এক দশক 2 দশক বা 3 দশকের বা 4 দশক ধরে যারা এই প্রবাসে বাংলাদেশকে তৃতীয় বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করছেন, আমরা তাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি। সেইভাবে আমাদের আজকের কিন্তু সেই ধারাবাহিকতায় আমাদের আজকের কিন্তু দ্বিতীয় পর্ব। তা আমি প্রথমেই আমি এখানে আমার খালেস ভাই উপস্থিত আছেন। খালেস ভাই একসময় এখানকার যে মেইনস্ট্রিমের রাজনীতি লেবার পার্টির সাথে সরাসরি তিনি জড়িত আছেন। তিনি একজন সাবেক কাউন্সিলর এবং স্পিকারও ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের। তো সেই ক্ষেত্রে এবং অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে তিনি জড়িত আছেন। তো আমরা যে বিষয়টি এখানে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা কিন্তু গতানুগতিকতার বাইরে গিয়ে আমরা আমাদের অতিথির কাছ থেকে জানতে চাই তার এদেশের প্রেক্ষাপটে এবং এদেশের তৃতীয় বাংলাকে যে সমৃদ্ধ করার জন্য যে তিনি লেবার পার্টির মাধ্যমে হোক এবং অন্যান্য মাধ্যমে কিন্তু তিনি কাজ করছেন, এবং তার মুখ থেকে জানতে চাইবো যে কিভাবে খালিদ ভাই এদেশের রাজনীতিতে বা এদেশের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। সেই প্রেক্ষাপটে একজন খালেস উদ্দিনের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের প্রেক্ষাপটে আপনার কথাগুলো আপনার মুখ দিয়ে আমরা বাংলা ভিউর অগণিত দর্শক জানতে চাই। আমরা খালেস ভাইকে কিন্তু শুনতে পাচ্ছি না। বাবু ভাই জি খালেস ভাই কন্টিনিউ করেন। এখন শুনতে জি জি জি। আমরা যারা বাংলাদেশের বাইরে, আপনি বলছেন তৃতীয় বাংলা বলতে খ্যাত, বাংলাদেশের বাইরে ইন্ডিয়া পরেই আমরা টাওয়ার হ্যামলেটে যারা আছি, আমরা নিজে আমাদের বাঙালিদের দাবি দাওয়া নিয়ে সব সময় আমরা সোচ্চার এই দেশে। আপনি দেখেন আমাদের পূর্বপুরুষ, আমাদের আগে যারা এই দেশে এসেছিলেন, আমি 1987-এর এন্ডে এসেছি এই দেশে, তো আমাদের পূর্বপুরুষ যারা 1954 থেকে এই দেশে আসা শুরু করেছিলেন, আরো আগ থেকেও কিছু কিছু এসেছিলেন, তারা কিন্তু আমাদের জন্য একটা
পথ পরিষ্কার করে গেছেন, যেভাবে আমরা রাজনীতির সাথে জড়িত হতে পারি। আপনার জানা হয়তো আছে, আগেকার সময়ে আমাদের বাঙালিদেরকে বর্তমান লেবার পার্টির মেম্বারশিপ দিত না, মেম্বারশিপ নিতে অনেক কষ্ট হইতো। কিন্তু আল্লাহর মেহরবানিতে আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বিয়ান এবং আমাদের সকলের সমন্বয়ে আমরা যে কার্যক্রম করেছি, আজকে আমরা বাঙালিরা লেবার পার্টি থেকে 4 জন এমপি, শত শত কাউন্সিলর, সিভিক মেয়র, স্পিকার, জিএলএ মেম্বার, আমরা বাঙালিরা কিন্তু ব্রিটেনের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে গেছি। যেহেতু আমরা বাঙালিরা সবাই 85% মানুষরা লেবার পার্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই হিসাবে আমরা আমাদের লেবার পার্টিকে আমাদের পার্টি হিসাবে মনে করি। এবং আজকে দেখেন আমাদের যে উত্থান, বাঙালিদের উত্থান, সারা ব্রিটেনে কিন্তু টাওয়ার হ্যামলেট হলো বাঙালিদের আস্তানা, যেখানে আপনি আমি থাকি, যেখানে আপনি আমি বসবাস করতেছি। কিন্তু আজ শুধু লন্ডনে না, সারা ইংল্যান্ডে বাঙালিরা অন্যান্য কাউন্সিলর, মেয়রের দায়িত্ব পালন করতেছে। বেশিরভাগ যারা আজকে অন্যান্য বড়তে থাকেন, ওনারা কিন্তু টাওয়ার হ্যামলেট থেকে মুভ হয়ে অন্যান্য বড়তে চলে গেছেন। তো আমি বলি, আমি গর্ব করি, আমি প্রাউড ফিল করি আমরা টাওয়ার হ্যামলেটে থাকি। আর এই টাওয়ার হ্যামলেটে বর্ণবাদের শিকার হয়েছেন যারা আমার ভাই আলতাফ আলী সহ অনেক, কিন্তু তাদের এই বর্ণবাদের শিকারের কারণে আজকে আমরা বর্ণবাদ বিরোধী আন্দোলনে আমরা এগিয়ে যাচ্ছি। কোথাও একটু সমস্যা হলে আমরা খালিস ভাই, একটু আপনাকে থামাক, আপনি কি হেডফোন লাগাতে পারবেন? না, তো হেডফোন তো নাই আমার কাছে। কারণ আপনাকে আমরা আসলে কম শুনতে পাচ্ছি, সেই জন্য। একটা মিনিট। হেডফোন থাকলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে নি খালিস ভাই? সরি বাবু ভাই, হেডফোন তো নাই আমার আচ্ছা, আপনি কন্টিনিউ করেন খালিস ভাই। বাট এক্ষেত্রে আমরা আমরা জানি খালিস ভাই যে যে বিষয়টি আমরা ইতিমধ্যে আপনি বলেছেন যে টাওয়ার হ্যামলেটস সহ বা আমরা ব্রিটেনের যে তৃতীয় বাংলা বা আমরা যদি সমস্ত বিলেতকে ধরি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইতিমধ্যে আমাদের 4 জন এমপি, আমরা ইতিমধ্যে বলেছি 4 জন এমপি আমরা পেয়েছি। পাশাপাশি আমরা কিন্তু কাউন্সিলর, লর্ড মেয়র থেকে শুরু করে ব্যারোনেস সবকিছু আমাদের আছে। সেই ক্ষেত্রে আপনাদের যে আপনি ব্যক্তিগতভাবে আপনার অংশগ্রহণ এবং আপনার সিলেট থেকে আসার পর বা সিলেটের প্রেক্ষাপটে এখানকার মানুষ অনেকে জানতে চায় যে আমরা সেইভাবেই কিন্তু অনেকে কিন্তু আমাদের বিভিন্ন টক শো গুলোতে আমরা আলোচনা করি, কিন্তু একজন অতিথি বা একজন খালেসউদ্দিন আহমেদের যে অংশগ্রহণ, এই কমিউনিটি আপনারা বাতিঘর হিসেবে কাজ করেছেন এবং এই কমিউনিটিকে আলোকিত করেছেন, সেই আলোটুকু কিন্তু আমরা বাংলাদেশের অনেকে কিন্তু এই মুহূর্তে জানেন না যে আমরাও বাংলাদেশের মতো বাংলাদেশকে এদেশে অ্যাম্বাসেডর হিসেবে আপনি কাজ করছেন। সেই অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার ক্ষেত্রে গিয়ে আপনার প্রতিবন্ধকতা এসেছে, বর্ণবাদের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন, দলের ভিতরে আপনারা লড়াই করেছেন, আপনারা রেসিজমের শিকার হয়েছেন, প্রাতিষ্ঠানিক রেসিজমের শিকার হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আপনার আপনার যে আজকের অবজারভেশন বা একজন সাবেক স্পিকার হিসাবে আপনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে আপনার অংশগ্রহণ এই বিষয়টুকু কিন্তু আমরা জানতে চাই। দেখেন, আমার রাজনৈতিক প্রেক্ষাপট এই দেশে, আজকে আপনি যাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সেলিমুল্লাহ সাহেব, আমাকে কিন্তু সেলিমুল্লাহ সাহেব ব্রিটিশ পলিটিক্সে আসার জন্য যতটুকু করার প্রয়োজন ছিল উনি করেছেন, এবং
উনার অবদান অনস্বীকার্য, কারণ উনার কারণে আমি ব্রিটিশ পলিটিক্সে এসেছি। উনার সাথে দেখা হলে, আমরা যখন সদরে সেশন করতাম, উনার সাথে দেখা হলে উনি বলতেন, তুমি কেন লেবার পার্টির মেম্বার হচ্ছ না, তুমি কেন 90-র কথা আমি বলতেছি, তুমি কেন লেবার পার্টির মেম্বার হচ্ছ না। এই দেশে আসার কিছুদিন পর থেকেই তো সেলিমুল্লাহ ভাই কিন্তু আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সেলিমুল্লাহ ভাই যখন কাউন্সিলর ছিলেন, ইভেন মেয়র ছিলেন, আমরা কিন্তু আমাদের এলাকা হিসাবে, আমাদের সিলেট সদর হিসাবে আমরা কিন্তু সেলিমুল্লাহ ভাইকে অনেক অনুসরণ করেছি, এবং উনার প্রেরণায় আমি লেবার পার্টিতে মেম্বার হই। এরপরে আরো কিছু লোক আছেন আমাকে হেল্প করছেন। হেলালুদ্দিন আব্বা সাহেব, উনি 5 বার টাউনলেট কাউন্সিলের লিডার ছিলেন, 5 টাইম। তো ওনারা সবাই আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন। এরপরে আমরা বিগত 17-18 বছর যাবৎ আমরা অনেককে প্রেরণা জুগিয়েছি। আমরা দেখেন, আমরা কিন্তু এখন আর আমরা প্রবাসী হিসাবে ব্রিটেনে আছি এটা মনে করি। আমাদের ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেছে, আমরা ব্রিটিশ বাঙালি। আমরা কিন্তু আমাদেরকে প্রবাসী বললে ভুল হবে, আমরা প্রবাসী না। এখন আমাদের মাদারল্যান্ড বাংলাদেশ, বাট আমাদের হোমল্যান্ড এখন ব্রিটিশ। আপনি দেখেন, আমরা 5 বছর, 6 বছর, 7 বছরে একবার দেশে যাই। তো আমাদেরকে প্রবাসী বলা হয়, বা আপনি আমরা বলি আমরা প্রবাসী। আসলে আমরা প্রবাসী না এই দেশে। আমরা কেন প্রবাসী হব? আমরা এই দেশে বিজনেস করতেছি, ঘর কিনতেছি, বাড়ি কিনতেছি, মরার পরে এই দেশেই আমাদের দাফন খাবন হচ্ছে। তাহলে আমরা প্রবাসী কিভাবে হব? আমরা তো প্রবাসী বাংলাদেশে। সুতরাং আমাদের মুরব্বিয়ান বা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে ব্রিটিশ রাজনীতির সাথে ইনভলভ হওয়ার কথা বলতেন, এবং আমরা ইনভলভ হয়েছি তাদের কথা। আমরা এখনো আমাদের ইয়াং জেনারেশনকে আমরা অনুরোধ করি, আপনারা তোমরা ব্রিটিশ রাজনীতিতে আসতেছে। আপনি দেখছেন গত 18 কাউন্সিল নির্বাচনে 18 জন ইয়াং বাঙালি কাউন্সিলর, আমরা কিছু সবাই না, 7-8 জন মানুষের সমন্বয়ে 18-19 জন ইয়াং কাউন্সিলর আমরা ইলেক্টেড করতে পেরেছিলাম গত 18। এটা কিসের জন্য? আমরা বাংলাদেশকে এই দেশে বাঙালি হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য, এবং আমরা এইখানে রাজনীতি না করলে আমাদের দাবি দেওয়া এগুলো আমরা পারবো না। দেখেন, আমরা বাঙালি মুসলমান হিসাবে এই দেশে রাজনীতি করার কারণে আজকে টাওয়ার অমলেট কাউন্সিলে 44 মসজিদ আছে। এই মসজিদগুলো আপনার আমার অবদান, আল্লাহর হুকুমে হয়েছে, কিন্তু এগুলা আপনার আমার অবদান। এবং ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে ইস্ট লন্ডন মসজিদ, এবং ব্রিটেন হচ্ছে আমাদের ঐতিহ্যের স্মারক। এবং এই ইস্ট লন্ডন মসজিদে যখন এলএমসি তৈরি করা হয়, এলএমসি এক্সটেনশন করা হয়, তখনই আমাদের বাঙালিদের কাউন্সিলর যারা আছিলেন তাদের অবদান অনস্বীকার্য, বুঝছেন। এই হিসাবে এই প্রেক্ষাপটে আমরা যদি বাঙালিরা পলিটিক্সে না আসতাম, আমাদের পূর্বপুরুষরা পলিটিক্সে না আসতেন, তাহলে আমাদের এতটুকু উন্নত এই ব্রিটেনের মাটিতে হওয়ার কোনো সুযোগ ছিল না। আর আপনি নিজে জানেন, আপনি নিজেও লেবার পার্টির সাথে জড়িত, আপনি নিজেও পলিটিক্সের সাথে জড়িত, কতটুকু আমাদের এই অবদান রেখে গেছেন আমাদের উপরে আমাদের মুরব্বিয়ানরা, যারা আমাদের এই ক্ষেত্রে খালেদ ভাই, একটা জিনিস, ওই যে আমাদের যখন পিটার শুর এমপি ছিলেন, বা পরবর্তীতে আমরা যখন আইডেন্টি ক্রাইসিস, বা আমাদের যে রাজাউদ্দিন জালাল হোক, আমাদের রফিকুল্লাহ ভাই থেকে শুরু করে, সিরাজ ভাই থেকে শুরু করে, এই যে যারা তখনকার সময়ে 1978 সালে আলতাফ আলীর প্রেক্ষাপটে যে গণ আন্দোলন, বা আমরা রেসিজমের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় কিন্তু আজকের এই 30-40 বছরে কিন্তু একটি কমিউনিটি দাঁড়িয়েছে। অনেকে স্বীকার করতে চান না, কিন্তু আপনি কি এই ক্ষেত্রে স্বীকার করবেন আপনি রেসিজমের বিরুদ্ধে
সবসময় পার্টির অভ্যন্তরে বা পার্টির বাইরে আপনার একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এখনো প্রাতিষ্ঠানিক রেসিজম বা দলীয় যে রেসিজম বা এখানে বর্ণ বিদ্বেষ বা আমরা যদি ব্রিটেনে বহুজাতিক সংস্কৃতি বলি, কিন্তু এই বিষয়গুলো কিন্তু চর্চা এখনো রয়ে গেছে এবং সেটার কিন্তু বিরুদ্ধে কিন্তু আপনাকে সবসময় সোচ্চার হতে দেখি। সেই প্রেক্ষাপটে আপনার বক্তব্য। দেখেন বাবু, প্রথমে আমরা আমাদের প্রোগ্রামটা শেয়ার করার সুযোগ আছে নি, তাহলে আমাকে ঠাক করে শুনছেন আমি কি বলছি? জি জি। যদি শেয়ার করার সুযোগটা দেয় আমাকে ঠাক করেন, আমি শেয়ার করব। আচ্ছা দেখেন, রেসিজম যে শব্দটি, এটি কিন্তু আপনি দুনিয়ার অনেক দিন পূর্ব থেকে রেসিজম সৃষ্টি হয়েছে এবং রেসিজম কখনো শেষ হবে না। ওইটার বিরুদ্ধে আমরা সংগ্রাম করে বাঁচতে হবে। যেখানে আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে দেখেন আমাদের মধ্যে রেসিজম আছে। কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি সিলেটে, কারো বাড়ি ঢাকায়। আমরা কিন্তু এক ডিস্ট্রিক্টের লোক অন্য ডিস্ট্রিক্টকে বলি ওই সিলেটি, ঢাকাইয়া, চিটাগাঙ্গিয়া, বরিশাল, এইভাবে আমরা বলি। আমরা সবাই কিন্তু বাঙালি, বাংলাদেশের বাঙালি, কিন্তু আমরা বলি ও আচ্ছা ওই সিলেটের একটা লোক, ওইটা। এইটাও একদম একটা রেসিজম। সাদারা তারাও যে সময় কথা বলে, তারাও অন্যান্য বর্ণর মানুষকে এই বর্ণই বিশেষণে কথা বলে। যে জাতি হোক তার বর্ণ বিশেষণে কথা বলে, কিন্তু কথা হইল ইনস্টিটিউশনালি রেসিজম যেটা, এটা সব জায়গায় আছে, সখানে সব জায়গায় আছে এবং থাকবে। ইনস্টিটিউশনালি রেসিজমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে চলতে হবে এবং যখনই যে ইস্যু নিয়ে রেসিজম আসবে সেই ইস্যু নিয়ে আমরা কথা বলতে হবে। রেসিজম কখনো আপনি আমি রেসিজমকে নষ্ট করতে পারবো না, ওইটা থাকবে, কিন্তু আমরা এর বিরুদ্ধে কথা বলতে বলতে আমাদের জীবনই চলে যাবে। দেখেন আপনি আমাদের পূর্বপুরুষ যারা রেসিজম নিয়ে কথা বলেছে, সাদ্দুক সাহেব, আহমেদ কুতুব সাহেব, যারাই করেছেন তারা কিন্তু চলে গেছেন, কিন্তু রেসিজম সময় আসলেই মাথা উঁচু করে দাঁড়ায় এবং আপনার আমার মতো কিছু লোক সময় সময় টাইম টু টাইম আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। এই সব পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে ইনস্টিটিউশনালি রেসিজম আসে থাকবে। এটাকে কোনো অবস্থায় আপনি একেবারে শেষ করতে পারবেন না। হ্যাঁ, এটাকে একটু ব্যালেন্স করতে হবে, কমিয়ে আনতে হবে। হ্যাঁ, ধন্যবাদ খালেদ ভাই। প্রিয় দর্শক, আমরা বাংলা ভিউ আপনারা জানেন যে অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। সিলেটের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি সহ বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে লালন করার মধ্য দিয়ে বাংলা ভিউ এবং তার অ্যাসোসিয়েট হিসেবে সিলেট ভিউ অত্যন্ত অনলাইন গণমাধ্যম, যেটি সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করে মুখপাত্র হিসাবে ইতিমধ্যে আমরা জানি যে সিলেট ভিউ কাজ করছে এবং তার সাথে আমরা অ্যাসোসিয়েট হিসেবে আছি এডিটর নিউজ। তবে আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন অতিথি আমাদের থাকার কথা ছিল, তারা অত্যন্ত সম্মানিত। এই অঞ্চলে বিশেষ করে আমরা যারা যেটাকে তৃতীয় বাংলা বলি, যেটা বিলেত, সেই বিলেতে বা প্রবাসে এদের শ্রম এবং গ্রামের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলটা সমৃদ্ধ হয়েছে। সেই সমৃদ্ধ জনপদের মানুষদের কথা বলার জন্য আমরা বাংলা ভিউর প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি, যারা সিলেট থেকে, বিশেষ করে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, সেই অধ্যুষিত এলাকার অনেকেই জানেন না এদেশে কিন্তু আমরা বাংলাদেশের মতো দাপটের সাথে আমরা এদেশে আমাদের অবস্থান গড়ে তুলেছি ইতিমধ্যে। আপনারা অনেকেই জানেন ব্যারোনেস থেকে শুরু করে এবং হাউস অফ কমন্সে আমরা চারজন এমপি প্রতিনিধিত্ব করছি, যারা আপনারা অনেকেই জানেন যে রোশনার আলী অনেক আগেই আমাদের প্রতিনিধিত্ব করছেন বেতনাম গিরব থেকে। এছাড়া রূপা হক, টিউলিপ সিদ্দিক এবং আমাদের আফসানা বেগম, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে তারা এমপি হিসাবে তারা দায়িত্ব পালন করছেন। এই অঞ্চলের সকল স্তরের মানুষের সাদা কালো বর্ণ যে কোনো এটা কিন্তু রেসিজমের আওতায় নয়, সেটা কিন্তু বাঙালিদের বুটে তারা নির্বাচিত নয়, সবার বুটের মধ্য দিয়ে তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। আমরা সেই সব মানুষদের যারা আমাদের জন্য কাজ করছেন তাদের
তাদের আলোকিত অধ্যায়গুলোকে নিয়ে পরিচিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আজকে হয়তো আমরা আজকে সেলিম ভাইকে পাই নাই, তবে সেলিম ভাই অনেক চেষ্টা করেছে, তিনি ঢুকতে পারতেছেন না, তবে আশা করব ভবিষ্যতে সেলিম ভাইকে নিয়ে আসবো। আমরা খালেদ ভাই নিকট জানতে চাইবো, বাংলাদেশ এগিয়ে চলেছে, আমরা জানি বাংলাদেশ 2040 সালের স্বপ্নের বাংলাদেশ, এবং এদেশের মেইনস্ট্রিমও কিন্তু আমরা বাংলাদেশকে নিয়ে অত্যন্ত গর্বের সাথে আমরা কিন্তু অনেক উপস্থাপন দেখি বিভিন্ন সময় জার্নালগুলোতে, এবং বাংলাদেশ এগিয়ে চলছে এবং প্রবাসী রেমিটেন্সে বাংলাদেশ এগিয়ে চলছে, এবং বাংলাদেশ আজকে মেট্রো রেলের স্বপ্ন, সেটা কিন্তু স্বপ্ন নয়, সেটা কিন্তু বাস্তবে বর্তমান সরকারের আওতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দূরদর্শী নেতৃত্বে কিন্তু সেটা অনেকটা সফল হয়েছে। এবং আমরা আজকে দেখলাম কর্ণফুলী যেটা টানেল, সেটাও খুলে দেওয়া হবে। এই যে স্বপ্নের বাংলাদেশ, এবং আমরা কিন্তু প্রবাসী সেই বাংলাদেশকে, লাল সবুজের পতাকাকে আমরা কিন্তু লালন করছি আজকে 50 বছরের প্রেক্ষাপটে বাংলাদেশ। সেই ক্ষেত্রে একজন খালেদ ভাই বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ বাবু ভাই, সুন্দর একটা প্রশ্ন করার জন্য। দেখেন, স্বাধীনতার যুদ্ধ আমরা দেখেছি। স্বাধীনতার যুদ্ধ যখন হয়েছিল আমার বয়স 6-7 বছর ছিল। অনেক কিছু ছোট ছোট অনেক কিছু মনে আছে। এই 50 ইয়ার্সে বাংলাদেশ কোথায় ছিল, কোথায় গিয়েছে, এবং এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত হাতে দেশ চালানোর কারণে আজকে আপনি বলছেন কর্ণফুলী টানেল আমরা উদ্বোধন করতেছি, পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছি। আমি 7 বছর হয় দেশে যাই নাই, 6-7 বছর, কিন্তু যতটুকু দেখা যায় যে ব্রিটেনের চেয়ে বাংলাদেশের অনেক পদ্ধতি কিন্তু পিছিয়ে নেই, অনেক অনেক কাছেই আছে। আমরা দেখেন এই ইলেকট্রনিক যুগে আমরা কোথায়, ব্রিটেন বাংলাদেশের কোনো তফাৎ নাই। আজকে আপনি এখানে ব্রিটেনে বসে আপনি মিটিং কন্ডাক্ট করতেছেন, বাংলাদেশে ভাইয়েরা আমাদের সাথে সংযোগ হচ্ছে, এবং ওনারা এখান থেকে আমাদের এই সার্ভিস দিচ্ছে। এই সমস্ত জিনিস দেখেন, সব কিছু হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকার, এই সরকারের আমলে। আমি আনন্দ লাগে যখন দেখি বাংলাদেশের ছেলেমেয়েরা অনলাইনে লেখাপড়া করছে, এইখানের ছেলেমেয়েরা অনলাইনে লেখাপড়া করছে। তো আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ না। বাংলাদেশকে আমরা হয়তো রাজনৈতিক কারণে, আমি কিন্তু বাংলাদেশের রাজনীতি করি না, তবে রাজনীতির সাথে জড়িত না, কিন্তু কিছু মানুষের রাজনীতির কারণে বাংলাদেশকে নানান অন্য মন্তব্য করতে পারে, কিন্তু আমি তা করি না। বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, এবং বাংলাদেশের এই যাত্রা ইনশাল্লাহ বাংলাদেশ। তবে এই ক্ষেত্রে খালিদ ভাই কিছু কিছু সংশয় এবং ক্ষোভ রয়েছে প্রবাসীদের, আমরা যারা বিদেশে অবস্থান করি, আসলে আমরা বিদেশে অবস্থান করলেও আমাদের কিন্তু নারীর সম্পর্কটা হচ্ছে দেশের সাথে। আমরা আগেও আমি বলেছি যে আমরা বাংলাদেশে আমাদের গোয়ালঘরেরও গরুর খবর নেই, কিন্তু সেই ক্ষেত্রে প্রবাসীদের প্রতি যে বঞ্চনার ইতিহাস, প্রবাসীদের প্রতি যে লাঞ্ছনার ইতিহাস, এবং প্রবাসী ভোটাধিকার সব বিভিন্ন সময় আপনারাও দেখছে আন্দোলন করতে, সেই ক্ষেত্রে আমরা একটি বই এবং সংখ্যা, সেই সংখ্যা এবং বইয়ের জায়গা থেকে একজন অ্যাম্বাসেডর হিসাবে, একজন প্রবাসী হিসাবে আপনার এই বিষয়গুলো নিয়ে আপনার যে জনগণের যে ভাবনা বা প্রবাসীদের যে ভাবনা, সেই হিসেবে আপনার অভিমত। দেখেন, আপনি যে বঞ্চনার কথা বলছেন, বঞ্চনা কিন্তু সব জায়গাতে আছে। আমরা প্রবাসীরা বাংলাদেশে যেভাবে বঞ্চিত হই, ইন্ডিয়ার নাগরিকরা ইন্ডিয়াতেও সেইভাবে বঞ্চিত হচ্ছে, কিন্তু আগের তুলনায় বঞ্চনাটা
কমে আসতেছে আস্তে আস্তে। যেমন কয়েকদিন আগে দেখেন আমাদের এক বোনকে সিলেট এয়ারপোর্টে নাজেহাল করার কারণে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাথে সাথে অ্যাকশন নিয়েছেন, বলছেন ওইখানে ওনার বাসায় গিয়ে ওরা অ্যাপোলজি করছে। শেষ পর্যন্ত উনি সসম্মানে সিলেট থেকে লন্ডন এসেছেন। কিন্তু আগের সময় এইভাবে হতো না, ওই অপমান লাঞ্ছনা করা হলে ওইটার কোনো প্রতিকার হতো না। আমরা কিন্তু বঞ্চিত। আমরা দেশে গেলে প্রবাসীরা এয়ারপোর্টে নামার পরেই টানায় ছাড়া আরম্ভ হয়ে যায়, লাকিজ নিয়ে নানান অবস্থা আরম্ভ হয়। তবে এটা কিন্তু এখন আস্তে আস্তে কমে আসতেছে, অনেক কমেছে। আমি বলবো না কমে গেছে, কিছু কমে আসতেছে, অনেক কমে আসতেছে। তো ইনশাল্লাহ এইগুলো আমাদের যখন দেশের মানুষের মানবতা শুভবুদ্ধি হবে, মানবতার দিকে মানুষ এগিয়ে যাবে, এগুলো থাকবে না। আমরা বললে চলবে না, দেশ আমাদের, আমরা বাংলাদেশ। দেখেন আজকে আপনি বাংলাদেশ নিয়ে এইখানে বসে কথা বলতেছেন, আমি 7 বছর আমার বাংলাদেশ নিয়ে, আপনার বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার যে মনের টান, আপনার যে দেশের প্রতি মায়া মহব্বত আছে, এর কারণে কথা বলতেছেন। তো ঠিক এমন এক সময় আসছে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, আশা করি আপনার সাথে আবার কোনো একদিন বসবো, সেলিমুল্লাহ ভাই আসবেন বা অন্যান্য আসলে বসবো, কথা বলবো। হ্যাঁ, ধন্যবাদ খালিদ ভাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা ভিউ সিলেটের যে আয়োজন, বা আমরা প্রবাসের যে আয়োজন। আমরা প্রবাসের কথা জানাতে চাই, প্রবাসীদের কথা জানানোর জন্য আমাদের এই আয়োজন। বিলেতের কথা, সে বিলেতের কথা অনেকেই দেখছেন, কুয়েত থেকে দেখছেন সোহেল আমিন সহ শরীফ আহমদ সহ অনেকেই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে যারা ইতিমধ্যে জানেন যে আমাদের একজন গেস্ট, আমরা অনেকটা যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আমরা আসতে পারি নাই, ওনাকে সংযোগ করতে পারিনি। তবে ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো প্রতি সতর্ক থাকব, এবং আমরা মনে করি আমাদের এ ধরনের আয়োজন হচ্ছে, আমরা যারা প্রবাসী আছি সেই প্রবাসীদের কথাগুলো আমাদের স্বজনদের যারা বিভিন্ন অঞ্চলে আছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে আছেন, তাদেরকে জানাতে যে আমরা ভালো আছি, আমরা এখানকার যে জনপদে আমরা সাহসের সাথে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশের পতাকাকে তুলে ধরছি। সেই নিরিখে আমাদের আজকের আয়োজন। খালিদ ভাই, আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমি জানতে চাইবো আপনার নিকট থেকে যে একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে গত কয়েক দশক কিন্তু আপনি অত্যন্ত কঠোরভাবে আপনি কিন্তু অনেকের সমালোচনা করেছেন। আপনি কিন্তু, অনেকে বলেন খালিদ ভাই কথা বলে, কারণ খালিদ ভাই কথা বলে, খালিদ ভাই অনেক সময় সততার সহিত, ন্যায়ের সহিত তিনি দাঁড়িয়ে যান। সেই দাঁড়িয়ে যাওয়া থেকে কিন্তু খালিদ ভাইয়ের প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসা। সেই ক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে আপনার নিকট যদি আমি জানতে চাই, আপনি কি মনে করেন আপনি সফল অথবা ব্যর্থ? আমি সফল কি সফল না, তবে আমি বলবো আমার অনেক কিছু করার ছিল এই কমিউনিটির জন্য, আমার মানুষের জন্য, আমার ভাই বোনদের জন্য আরো অনেক কিছু করার ছিল, আমি করতে পারিনি। তো আমি সবসময় চেষ্টা করি কিছু উপকার করার মানুষের। জানি না কতটুকু করতে পারি না পারি, বাট চেষ্টা করতে তো কোনো বাধা নেই। আমি চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করব। আর সফল ব্যর্থ ওইটা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা জানেন। তবে আপনার আমার দেখতে হলো আমরা চেষ্টা করব। ধন্যবাদ। আর আপনার, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, সিলেটে অনেকে কিন্তু আপনার আত্মীয় স্বজন থেকে লইয়া বন্ধু বান্ধবে আমরা খালিদ ভাই অনেকদিন বাদে দেখরা, আপনি তারার উদ্দেশ্যে আপনার 30 সেকেন্ড হইল। যে যারা আমরা আজকে আমরা লগে কোম্পানি দিরা সময় দিরা, আমি সিলেটি বাজাই বলি, কোম্পানি দিরা সময় দিরা, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই। আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ ও সালাম জানাই। আর আমার জন্য দোয়া করবেন। আমরাও সবাই আপনারা যারা দেখতেছেন সবার জন্য দোয়া। হ্যাঁ, ধন্যবাদ খালিদ ভাই, আপনি আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন
বাংলা বিউর পক্ষ থেকে, সিলেট বিউ এডিটরের পক্ষ থেকে এবং আমাদের টিমের পক্ষ থেকে আপনাদেরকে, যারা এতক্ষণ বিভিন্ন সময় কমেন্ট করেছেন, আমাদের অনুষ্ঠানটি কষ্ট করে দেখেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সবার প্রতি আমরা আবারও শ্রদ্ধা জানাই, আমাদের ভালোবাসা জানাই। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সাথে থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন, কারণ আমাদের শিকড় কিন্তু ওই একটাই। আমরা বাংলাদেশকে সেভাবেই লালন করি আমাদের চিন্তা চেতনা এবং মননে। বাংলা বিউর আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আহাদ চৌধুরী বাবু। সুস্থ থাকুন এবং পরিবারের সাথে থাকুন।